উড়ন্ত ভুতুড়ে মাথা। কোনো এক গ্রামে একটা বড় খুব ঘন জঙ্গল ছিল, যেখানে একটা উড়ন্ত ভুতুড়ে মাথার আতঙ্ক ছিল। ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে সবাই খুব ভয় পেত। সন্ধে হতেই ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সাহস কারোরই হতো না। ওই গ্রামের রামু নামের একটি লোক ছিল, যে ওই গ্রামেরই এক বন্ধকি মহাজনের বাড়িতে কাজ করত। মহাজন আর তার স্ত্রী রামুর উপরে খুব অত্যাচার করত। রামু অল্প কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নিতে পারত না। একদিন রামু নিজের কাজ শেষ করে একটু বসেছিল, ঠিক তখনই ওর গিন্নিমা ওখানে আসলো আর ওকে বলতে লাগলো, দেখ রামু, এত ফাঁকিবাজি ভালো না। ফাঁক পেলেই শুধু আরাম করা, নবাব কোথাকার। আগে আগে আমি সব কাজ সেরে এখনই আসলাম। আচ্ছা, তাহলে তুই আমার মুখে মুখে তর্ক করবি? বেশি কথা বললে এই মাসের মাইনে আমি তোকে দেব না, বুঝেছিস? না না গিন্নিমা, আমাকে ক্ষমা করে দিন। আমি এখন থেকে সেটাই করব যেটা আপনি বলবেন। ঠিক আছে, এখন শোন, জঙ্গলের ওই পারে একটা খুব বড় মেলা বসেছে। ওখানে গিয়ে তুই আমার জন্য কিছু সুস্বাদু মুখরোচক খাবার নিয়ে আয়। কিন্তু গিন্নিমা, এখনই? হ্যাঁ, এখনই তুই যাবি, নয়তো কি যখন মেলা শেষ হয়ে যাবে তখন তুই আমার জন্য খাবার আনবি? গাধা কোথাকার। কিন্তু গিন্নিমা, এখন সন্ধে হয়ে এসেছে। আপনি তো সবটাই জানেন যে জঙ্গলের রাস্তা কতটা ভয়ঙ্কর হয়ে যায়। আচ্ছা, তো শুধু তোর জন্যই ভয়ঙ্কর? চুপচাপ যেটা বললাম সেটাই কর। রামুকে তার গিন্নিমার কথা শুনতেই হলো, আর ও মেলাতে যাওয়ার জন্য রওনা হলো। যেভাবেই হোক সে তো মেলাতে পৌঁছে গিয়েছিল, কিন্তু মেলা থেকে জিনিসপত্র নিয়ে আসার সময় সন্ধে হয়ে গিয়েছিল। রামুর অবস্থাও তখন খুব খারাপ হতে লাগলো। রামু ভগবানের নাম করতে করতে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। জয় হনুমান, জয় বজরংবলী, জয় হনুমান, আমাকে রক্ষা করো প্রভু। যদি ওই উড়ন্ত ভুতুড়ে মাথা আমাকে ধরে ফেলে তাহলে আমার অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে। নিজের সঙ্গে কথা বলতে বলতে রামু হাঁটছিল, ঠিক তখনই পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল। কি ব্যাপার? আজ শিকারী নিজে থেকেই আমার কাছে হেঁটে এসেছে। আজ তো খুবই মজা হবে। রামু যখনই পিছন ফিরে তাকালো তখনই তার চক্ষু ছানা বড়া হয়ে গেল। নিজের সামনে উড়ন্ত ভুতুড়ে মাথাটাকে দেখে রামু ভীষণ ঘাবড়ে গেল আর বলল, আরে ভূত মশাই, দয়া করে আমাকে ছেড়ে দিন। যদি আমি তাড়াতাড়ি ঘরে না যাই তাহলে আমার গিন্নিমা আমাকে খুব মারবেন। আচ্ছা, তাহলে তোর গিন্নিমা এতটাই খারাপ? হ্যাঁ, উনি খুবই ভয়ঙ্কর। যখন উনি চিৎকার করেন তখন পুরো বাড়ি নিজের মাথায় তুলে নেন। তাহলে তো এই রকম শাকচুন্নিকে ভয় দেখাতে আমার খুব মজা হবে। মানে আপনি আমার গিন্নিমাকে ভয় দেখাবেন? হ্যাঁ, অনেক দিন ধরে আমি কাউকে মজা দেখাইনি। আপনি আমাকে খাবেন না তো? আমি তোমাকে খাবো কি করে? আমার তো কোনো শরীরই নেই। তাহলে আপনি কি করেন এই জঙ্গলে? আমি তো শুধু আমার সময় কাটানোর জন্য তোমার মতন মানুষদের ভয় দেখাই। কিন্তু আপনি তো আমাকে সাহায্য করছেন। সাহায্যই ধরো, কিন্তু ওই শাকচুন্নি গিন্নিমাকে ভয় দেখাতে আমার খুব মজা হবে। তুমি চিন্তা করো না, আমি ওকে এমন মজা দেখাবো যে ও সারা জীবন মনে রাখবে। কিন্তু কিভাবে?
তোমার শরীরের ভেতরে ঢুকে। এই কথা বলেই উড়ন্ত ভুতুড়ে মাথা রামুর শরীরের মধ্যে মিলিয়ে গেল। তারপর রামু নিজের গিন্নিমার বাড়ির দিকে যেতে লাগলো। সে ঘরে গিয়ে সোজা শুয়ে পড়ল। সকাল হয়ে যাওয়ার পরেও রামুকে উঠতে না দেখে তার গিন্নিমা ওখানে গেল আর বলল, ওহো, খুব তো আরাম করা হচ্ছে দেখছি, আমার জিনিসপত্রগুলো কই? এই শুনে রামু ঘুম থেকে উঠে পড়ল, কিন্তু রামুর চোখ দুটো লাল দেখে গিন্নিমা ভয় পেয়ে গেল আর বলল, আরে তোর এই চোখ দুটো এত লাল হয়ে আছে কেন? নিশ্চয় তোর কাজ না করার এটা কোনো নতুন বাহানা। তুই আমার ঘুম নষ্ট করে ভালো করলি না শাকচুন্নি। আমি তোকে ছাড়বো না। কি আরামেই না ঘুমাচ্ছিলাম আমি, আর তুই তোর ভয়ঙ্কর আওয়াজে ডেকে আমাকে জাগিয়ে দিলি। আরে রে, আজকাল খুব তর্ক করছিস দেখছি, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। এই বলে সে রামুকে মারার জন্য একটা লাঠি নিয়ে আসলো। ও যখনই রামুকে মারতে গেল তখনই রামু লাঠিটা ধরে ফেলল, আর তারপর সে গিন্নিমাকেই মারতে শুরু করলো। এই দেখে গিন্নিমা বলল, হে ভগবান, এটা কি করে সম্ভব হলো? ওর এত সাহস কি করে হয়ে গেল যে ও আমার গায়ে হাত তোলে? হে ভগবান, ওগো শুনছো? এদিকে এসো। স্ত্রীর আওয়াজ শুনে মহাজন ঘরের ভিতর আসলো, আর রামুকে ওরকম করতে দেখে সেও হতবাক হয়ে গেল। আরে তুমি কি দেখছো? কিছু তো একটা করো, নয়তো এ আমাকে মেরে ফেলবে। ভালোই হবে এই শাকচুন্নিটা মরে গেলে। কি বললে তুমি? আরে না না, কিছু না। এই বলে মহাজন তার স্ত্রীকে বাঁচাতে গেল, কিন্তু রামু তাকেও মারতে লাগলো। এই দেখে গিন্নিমা বলে, মনে হচ্ছে এর মধ্যে ওই জঙ্গলের ভূতটা ঢুকে গেছে, এখান থেকে পালাও, নয়তো এ আমাদের ছাড়বে না। এই বলে দুজনেই ঘর থেকে বাইরে চলে যায়, আর বাইরে গিয়ে সবাইকে রামুর ভিতরে থাকা উড়ন্ত ভুতুড়ে মাথার আত্মার কথা বলে। এই শুনে গ্রামবাসীরা খুব চিন্তিত হয়ে পড়ল, আর রামুকে দেখার জন্য তারা মহাজনের বাড়িতে যায়। রামুর লাল লাল চোখ দেখে সবাই ভয় পেয়ে যায়। তখনই রামু বলে, তোমাদের সবার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তো এই শাকচুন্নিকে মারার জন্য এখানে এসেছি। এর জন্য রামু সব সময় দুঃখী থাকে। আমি এই মহিলাকে ছাড়বো না। এই নিরীহ রামুর ওপর খুবই অত্যাচার করে। আরে শোনো, তোমরা এই ভূতের কাছে ক্ষমা চেয়ে নাও, নয়তো এই রামুর মধ্যে থেকে তোমাদের ছাড়বে না। ভূত মশাই, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, দয়া করে রামুর শরীরের ভিতর থেকে বেরিয়ে যাও। আমি আর কখনো রামুকে বিরক্ত করব না। যদি আমার বেরিয়ে যাওয়ার পরও তুই একে বিরক্ত করিস, তাহলে দেখে নিস। না না, আমি একে কখনো মারব না, এটা আমি প্রতিজ্ঞা করলাম। গিন্নিমা এই কথা দেওয়ায় ভূত রামুর শরীর ছেড়ে বাইরে বেরিয়ে আসলো আর বলল, আমি এইবারের মতন তোকে ছেড়ে দিলাম, কিন্তু তুই যদি কখনোই নিরীহ রামুকে বিরক্ত করার চেষ্টাও করিস, তাহলে আমি এখানে আবার ফিরে আসব। এই বলে উড়ন্ত ভুতুড়ে মাথা ওখান থেকে চলে যায়। ওই দিনের পর থেকে গিন্নিমা রামুকে কখনো বিরক্ত করত না, আর রামু আনন্দে থাকতে লাগলো। মায়াবী রাক্ষস। কোনো এক জঙ্গলে এক ভয়ানক গুহা ছিল, যেখানে বেতাল নামের এক মায়াবী রাক্ষস থাকত। বেতাল সব পশুদেরকে খুব বিরক্ত করত। ও তার মায়াবী শক্তি দিয়ে কখনো পশুদেরকে লাঠি দিয়ে মারত, আবার কখনো পশুদের আকার ছোট বা বড় করত। বেতালের যখনই খুব খিদে পেত, ও যে কোনো পশুকে তুলে খেয়ে ফেলত। একদিন জঙ্গলে খরগোশ আর বাদর ঘুরতে বেরোলো। বাদর ভাই,
এই মায়াবী রাক্ষসটা তো পুরো জঙ্গলটাই অশান্তি করে রেখেছে। হ্যাঁ খরগোশ ভাই, কিন্তু আমরা পশুরা এতই নিরুপায় যে চাইলেও কিছু করতে পারছি না। এটা কে বলেছে ভাই? যদি ওই বেতাল আমার সামনে আসে, আমি ওর চাটনি বানাবো। আরে ভাই, এটা তুমি কি বলতে চাও? তুমি কি জানো না ওই রাক্ষসটা কতটা শক্তিশালী? আমি সব জানি। আজ যদি ও আমার সামনে আসে, আমি ওকে খুব মজা দেখাবো। খরগোশ ভাই, একটু ধৈর্য ধরো, তুমি যেন কোনো বিপদে না পড়ে যাও। এই বলে বাদর চট করে একটি গাছে চড়ে যায়। তখনই ওখানে বেতাল এসে যায়। বেতাল খরগোশকে ধরে নেয়। কেউ আমাকে এই রাক্ষসের থেকে বাঁচাও, ও আমাকে খেয়ে ফেলবে। আজ তো আমি তোকে খেয়ে আমার খিদে মেটাবো। আমাকে ছেড়ে দাও, আমাকে খেয়ে তোমার খিদে মিটবে না। আরে তুই চুপ কর, তা না হলে আমি তোকে গুফায় পৌঁছানোর আগেই মেরে ফেলবো। খরগোশ চুপ হয়ে যায় আর বেতাল ওকে নিয়ে গুহার দিকে চলে যায়। গাছে বসে থাকা বাঁদর এসব দেখে নেয়। ও ওর বন্ধু খরগোশকে সাহায্য করার জন্য বেতালের পিছু পিছু ওর গুহায় চলে যায়। বাঁদর গুহায় যাওয়া মাত্রই এক বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ে। রাক্ষসদা, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে খাবার জন্য অন্য কোনো পশু পাঠিয়ে দেব। না, আমি শুনেছি খরগোশের মাংস যে খুবই নরম হয় আর সুস্বাদু হয়। আজ তো আমি তোকেই খাবো। কিন্তু আমি তো অনেক ছোট, আমাকে খেয়ে তো তোমার পেটও ভরবে না। চুপ, একদম চুপ করে থাক। যদি তোর কোনো শেষ ইচ্ছা থাকে তবে সেটা তুই আমাকে বল, আমি সেটা নিশ্চয়ই পূরণ করার চেষ্টা করব। আমি চাই তুমি কালকে আমাকে খাও। ঠিক আছে, আজ আমি তাহলে অন্য কোনো পশুকে আমার শিকার বানাচ্ছি। যখন তুমি আমাকে কালই খাবে, তাহলে কি আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারি? না, যদি আজকে আমি তোকে যেতে দিই, তাহলে তো তুই আর আমার হাতেই আসবি না। মনে হয় এই বেতাল আমাকে যেতেই দেবে না। এখন তো দেখতে পাচ্ছি ও আমাকে খেয়েই ফেলবে। কি ভেবে যাচ্ছিস? তুই এখান থেকে কোনোদিনই পালাতে পারবি না। ভালো হবে তুই চুপচাপ আরাম কর আর নিজের শেষ সময়টাকে মনে রাখবার মতন বানা। ঠিক আছে, তবে আমি এখানে বসেই সময় গুনে যাই। খরগোশ গুহায় আরাম করে বসে পড়ে আর বেতাল একটি কলসির সামনে হাত জোড় করে বসে পড়ে। খরগোশ আর বাঁদর এসব দেখতে থাকে। কিছুক্ষণ পর বেতাল যখন দাঁড়ায়, এই কলসিটা কি তোমার ভগবান? না মূর্খ পশু, এই কলসিটা হলো আমার শক্তির রহস্য। যতদিন অবধি এই কলসি আছে, ততদিন অবধি আমি বাঁচবো। আচ্ছা, এটা তো আমি জানতামই না যে কারো জীবন কলসির ভেতরেও থাকতে পারে। যখন তুই এটা জানতে পেরেই গেছিস, তখন আমি তোকে আর মুক্ত রাখতে পারি না, কারণ এটা আমার জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। বেতাল খরগোশকে একটা খাঁচায় বন্ধ করে রাখে আর নিজের খাবার উদ্দেশ্যে একটি নতুন শিকার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। বেতাল যেতেই বাঁদর পাথরের পিছন থেকে বাইরে আসে। আরে বাদর ভাই, তুমি এখানে কি করছো? আমার বন্ধু বিপদে পড়েছে আর আমি আসবো না, এ তো কখনো হতেই পারে না। কিন্তু এই রাক্ষস যে খুবই বিপজ্জনক, ও যে তোমার ক্ষতিও করে দিতে পারে। তুমি চিন্তা করো না ভাই, আমি এই রাক্ষসের শক্তির রহস্য জেনে গেছি। এখন দেখব এই রাক্ষস নিজেকে কিভাবে বাঁচায়। কিন্তু ভাই, আমাকে তো আগে বের কর। বাঁদর ওর বন্ধু খরগোশকে খাঁচা থেকে বাইরে আনে আর কলসিটা তুলে সোজা রাক্ষসের কাছে পৌঁছায়। বাঁদর খরগোশকে একটি বুদ্ধি দেয়। ভাই, তুমি ওই বেতালের কাছে যাও আর আমি ওই গাছে চড়ছি। এটা তুমি কেমন কথা বলছো? আমি ওই অবস্থায় রাক্ষসের থেকে কোনোভাবে বাঁচলাম, আর এখন তুমি আমায় ওই রাক্ষসের সামনে আবার যেতে বলছো? আরে তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে যেটা বলেছি শুধু সেটাই করো। খরগোশ বাঁদরের কথা মেনে নেয় আর বেতালের সামনে চলে যায়। বেতাল খরগোশকে দেখেই অবাক হয়ে যায়। তোকে তো আমি খাঁচায় বন্ধ করে এসেছিলাম, তুই এখানে কি করে চলে এলি? ঠিক সেভাবেই যেভাবে তোমার কলসি গাছের উপরে পৌঁছে গেছে। আরে এটা তো আমার কলসি, এটা ওখানে কি করে পৌঁছলো? ফিরিয়ে দে, ফিরিয়ে দে ওটা।
ঠিক আছে, এই নাও তোমার কলসি। বাদর গাছের উপর থেকে কলসিটা ফেলে দেয় আর ওই কলসি ভেঙে যায়। কলসি ভাঙতেই রাক্ষস ভস্ম হয়ে যায় আর সব পশুরা ওই মায়াবী রাক্ষসের থেকে পরিত্রাণ পায়। এভাবেই বাদর নিজের বুদ্ধিমত্তা দিয়ে জঙ্গলকে বেতালের অত্যাচার থেকে রক্ষা করে আর প্রশংসার পাত্র হয়ে ওঠে। এরপর সব পশুরা খুশি খুশি বিনা ভয়ে জঙ্গলে থাকতে লাগে। ল্যাংড়া ভূত। কোনো এক সময়ের কথা, কোনো এক গ্রামে এক পুরনো আর খালি বাংলোতে এক ল্যাংড়া ভূত থাকত, যে দেখতে খুব ভয়ানক ছিল। ও সবসময় গ্রামবাসীদেরকে বিরক্ত করতে থাকত। সে সবাইকে এটাই বলতো যে যদি কোনো গ্রামবাসী সূর্য ডোবার পরে আমায় দেখা দেয় তো আমি তাকে আমার মতোই ল্যাংড়া বানিয়ে দেব। সেই জন্য ওখানে কেউ আসতো না। একদিন রাতে ওই গ্রামে একটি লোক আসে যে ল্যাংড়া ভূতের ব্যাপারে কিচ্ছু জানতো না। ল্যাংড়া ভূত ওকে ধরে ফেলে আর বলে, আজ আমি তোকে ছাড়বো না। অনেকদিন পর কোনো এক লোক আমার খপ্পরে পড়েছে। ওই লোকটি ল্যাংড়া ভূতের কথা শুনে খুব ভয় পেয়ে গেল আর বলল, তুমি কে ভাই? আর তুমি আমার রাস্তায় বা আটকালে কেন? তুমি আমাকে চেনো না? আমি এই গ্রামের ভূত। আর যে এই রাতের বেলা এখানে আসে আমি তাকে আমার মতো ল্যাংড়া বানিয়ে দিই। আমি জানতাম না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমায় ক্ষমা করে দাও। আমি রাত তো দূরের কথা, দিনেও এখানে আসবো না। না, এই গ্রামে শুধু আমি ল্যাংড়া থাকতে পারি না। এখন আমি তোকেও ল্যাংড়া বানিয়ে দেব। এইভাবে ওই লোকটি ল্যাংড়া ভূতের কাছে ক্ষমা চায় যাতে ও তাকে ছেড়ে দেয়। কিন্তু ওই ল্যাংড়া ভূত তার জাদুর শক্তি দিয়ে তাকেও নিজের মতো ল্যাংড়া বানিয়ে দিল। যখন সকাল হলো তখন গ্রামবাসীরা সেটা দেখল। সবাই খুব অবাক হয়ে গেল আর সবাই মিলে ওই ল্যাংড়া ভূতের পুরনো বাংলোতে যায় আর সবাই ওখানে তাকে ডাকতে শুরু করে দেয়। ল্যাংড়া ভূত মশাই, ল্যাংড়া ভূত মশাই। এটা কে সকাল সকাল আমায় জ্বালাতন করতে এসে গেছে? এটা তো আমার শোবার সময়। কিন্তু আমাদের আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, বলো কি কথা বলবে? তুমি আমাদের গ্রামে থাকো, এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তুমি লোকেদের নিজের মতো ল্যাংড়া করো কেন? ওই ভালো মানুষদের সাথে তুমি এমন কেন করো? আমার বারবার বারণ করা সত্ত্বেও তোমরা রাতে ঘুরে বেড়ানো ছাড়োনি। গ্রামের কোনো মানুষই রাতে সেভাবে ঘুরে বেড়ায় না। যেই মানুষকে তুমি গতকাল রাতে ল্যাংড়া করেছো ও এই গ্রামে নতুন এসেছিল। ও এই গ্রামের ব্যাপারে কিছুই জানে না। আমি সেসব কিছু জানি না। শুধু যদি কাউকে আমি রাতে আমার বাড়ির সামনে ঘুরতে দেখি তো আমি তাকে ল্যাংড়া করে দেব। তোমরা দিনের বেলা এই গ্রামে ঘুরতেই পারো, কিন্তু রাতে এই পুরো গ্রামটা আমার। আর আমি রাতের বেলায় এই গ্রামে কাউকে আসতে দেব না। এই বলে ল্যাংড়া ভূত শুতে চলে গেল আর সব গ্রামবাসী দুঃখী হয়ে নিজের নিজের বাড়ি ফিরে গেল। কিছুদিন ধরে এরকমই চলতে থাকলো। ওই ভূতের নজর রাতের বেলা যার উপরেই পড়তো ও তাকে নিজের মতোই বানিয়ে দিত। একদিন এইসব কথা পাশের গ্রামেই থাকা এক সন্ন্যাসীর কানে গেল আর তিনি ওই গ্রামে পৌঁছতেই গ্রামের সব মানুষ তার সাথে দেখা করতে এলো। সাধু বাবা, আমাদের তো কপালে খুলে গেল যে আপনার দৃষ্টি আমাদের এই ছোট গ্রামের উপরে পড়ল। হ্যাঁ সাধু বাবা, আমাদের গ্রামে এক খুব ভয়ানক ল্যাংড়া ভূত থাকে যে আমাদের গ্রামকে নরক বানিয়ে রেখেছে। কেউই এই গ্রামের ভেতরে আসতেই চায় না। এখন আপনি কিছু রাস্তা দেখান। আমি তোমাদের গ্রামের ব্যাপারে সব শুনেছি, তাই আমি এখানে এসেছি। তবে ওই ভূতের সাথে আমায় কথা বলতেই হবে। আমি আমার শক্তি দিয়ে খোঁজ লাগিয়েছি যে ওই ভূত খুবই শক্তিশালী। এরপর সন্ন্যাসী
আর গ্রামের সব মানুষ রাত হবার অপেক্ষা করতে থাকে। যখনই রাত হলো তখনই ল্যাংড়া ভূত নিজের পুরনো বাংলো থেকে বেরোলো আর সব গ্রামবাসীকে দেখে বলল, মনে হচ্ছে আজ তোমরা সবাই আমার মতো ল্যাংড়া হতে চাও, সেই জন্যই এখানে এসেছো। আমরা সবাই তোমার মতন হতে চাই না। আমরা তো এটাই চাই যে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। কি বললে তুমি? আমি এই গ্রাম ছেড়ে চলে যাব? এই গ্রাম আমার। আমি এখান থেকে কোথাও যাব না, বরং তোমরা এখান থেকে চলে যাবে। ল্যাংড়া ভূত এই বলে ওদেরকে অভিশাপ দিতেই যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ সন্ন্যাসী ওকে থামিয়ে দিয়ে বললেন, দাঁড়াও, এসব তুমি কি করছো? তুমি এই নির্দোষ লোকেদের কেন নিজের মতো বানিয়ে দিচ্ছ? এতে তোমার কি লাভ হবে? তুমি কে আমাকে এসব জিজ্ঞাসা করার? দেখো, তুমি আমায় ভালোই ভালোই বলে দাও, না হলে আমাকে তোমায় অভিশাপ দিতে হবে, যাতে তোমার শক্তি অসম্পূর্ণই থেকে যাবে। আচ্ছা, তো তুমি আমার শক্তি অসম্পূর্ণ রাখবে? দাঁড়াও, দেখাচ্ছি। এই বলে ল্যাংড়া ভূত সন্ন্যাসীর ওপরে হামলা করল। সন্ন্যাসীও ওই হামলার জবাব আরো বেশি শক্তিশালী অভিশাপ দিয়ে দিল। তারপর দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হলো আর ল্যাংড়া ভূতের শক্তি দুর্বল হয়ে গেল আর সে পুরোপুরি ক্লান্ত হয়ে গেল। আমায় ক্ষমা করে দাও, আমি হেরে গেছি। তাহলে ঠিক আছে, যদি তুমি নিজের হার মেনেই নাও তাহলে আমি তোমার আর কোনো ক্ষতি করব না। কিন্তু তুমি আমায় এইটা বলো যে তুমি এই সব মানুষদের কেন ক্ষতি করছো? এই ভালো মানুষদের কেন নিজের মতো বানিয়ে দাও? অনেক সময় আগে আমিও এই গ্রামে আমার এই বাংলোতে শান্তিতেই থাকতাম। আমার একটা পা খোঁড়া ছিল। এই গ্রামের লোকেরা আমার ওপর চুরির অপবাদ দিয়ে আমায় আমার ঘর থেকে বের করে দেয়, আর আমি ঠান্ডায় সারা রাত গ্রামে এদিক থেকে ওদিক ঘুরে বেড়ালাম, আর আমি মরে গেলাম। তখন থেকেই আমি এই গ্রামবাসীদের ওপর বদলা নিচ্ছি। তোমার সাথে যেটাই হয়েছে সেটা খারাপ হয়েছে, আমরা তাতে দুঃখিত। তবে এখান থেকে তোমায় এখন যেতে হবে, কারণ তোমার জন্য গ্রামের লোকেদের অনেক সমস্যা হচ্ছে। ঠিক আছে সাধু বাবা, আমি এখান থেকে সারা জীবনের জন্যই চলে যাব। তবে আমার সাথে যেই অন্যায় হয়েছে তার কি হবে? আমি তো ন্যায় বিচার পেলাম না। গ্রামবাসীদের আসল সত্যিটা না জানিয়ে তোমার ওদের সাজা দেওয়া উচিত হয়নি, কিন্তু এখন তুমি আর জীবন্ত হতে পারবে না, এটাই প্রকৃতির নিয়ম। তবে হ্যাঁ, আমরা তোমায় মুক্তি ঠিকই দিতে পারবো। এরপর সব গ্রামবাসীরা ল্যাংড়া ভূতের সাথে হওয়া অন্যায়ের জন্য ক্ষমা চায় আর সন্ন্যাসী ওই ভূতকে মুক্তি দিয়ে দেন, আর গ্রামবাসীরাও খুশি খুশি সেখানে থাকতে শুরু করে। গল্পটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করুন নিজেদের বন্ধু বান্ধব আর রিলেটিভদের সঙ্গে, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা এক্ষুনি প্রেস করে দিন।